গাড়ি চলছে তার আপন গতিতে। ড্রাইভার চুপচাপ গাড়ি চালাচ্ছে, পেছনের সিটে ডেইজি আর তাসিফ পাশাপাশি বসে আছে। মাঝখানে এক হাত দূরত্ব থাকলেও ডেইজির মনে হচ্ছে তাসিফের শক্তিশালী ব্যক্তিত্ব পুরোটাই জায়গায় দখল করে নিয়েছে। গাড়ি রেসে চলছে পুরোদমে, কিন্তু ডেইজির কপাল বেয়ে ঘাম ঝরছে। তার মুঠোয় শক্ত করে ধরা সেই ব্লাঙ্ক চেকটা এখন কিছুটা কুঁচকে গেছে। সেটা খেয়াল হতেই ডেইজি চেকটা ব্যাগের ভিতর রেখে দীর্ঘশ্বাস ফেলল। শহরের জাঁকজমক আলো পেছনে ফেলে গাড়িটি এখন নির্জন এক রাস্তার দিকে এগোচ্ছে। ডেইজি সাহস করে একবার জানালার বাইরে তাকালো। দুপাশে ঘন গাছপালা, মাঝে মধ্যে দু এক ল্যাম্পপোস্টের ক্ষীণ আলো। তাসিফ এতক্ষণ ল্যাপটপে কি যেন করছিল। হঠাৎ সেটা বন্ধ করে ডেইজির দিকে স্থির দৃষ্টিতে তাকালো। ভয় পাচ্ছ? তাসিফের কণ্ঠস্বর অন্ধকার গাড়ির ভেতর আরো গম্ভীর শোনালো। ডেইজি কথা বলতে পারল না, শুধু মাথা নিচু করে রইল। তাসিফ একটু ঝুঁকে এসে ডেইজির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভয় পাওয়াটা স্বাভাবিক। আমার ওই বাড়িতে যে একবার ঢোকে সে আর আগের মতো হয়ে বেরোতে পারে না। ইউ আর অ্যাবাউট টু এন্টার ইন্টু মাই ডার্কনেস, ডেইজি। কিছুক্ষণ পর গাড়িটি বিশাল এক লোহার গেটের সামনে এসে থামল। গেট খুলতেই ডেইজি দেখল এক রাজকীয় কিছু কিন্তু থমথমে ম্যানশন। বাড়ির চারপাশটা একদম নিস্তব্ধ। ড্রাইভার দরজা খুলে দিতেই তাসিফ আগে নামলো, তারপর ডেইজির দিকে হাত বাড়িয়ে দিল। ডেইজি দ্বিধাবোধ করলেও কাঁপতে কাঁপতে তাসিফের শক্ত হাতের উপর নিজের হাতটা রাখলো। তাসিফ তার আঙ্গুলগুলো ডেইজির আঙ্গুলের ফাঁকে শক্ত করে গেঁথে নিল, যেন তার হাত এক ধরনের অদৃশ্য শিকল। বার বাড়ির ভেতরে ঢোকার পর ডেইজি অবাক হয়ে দেখল ঘরটা সাধারণ ড্রয়িং রুমের মতো নয়। পুরো রুমটা লাল আর কালো থিমে সাজানো। অদ্ভুত সব ভাস্কর্য আর তৈলচিত্র দেয়ালে ঝুলছে। তাসিফ তাকে সোজা অন্য একটা রুমের সামনে নিয়ে গেল। দরজা খুলে ভেতরে ঢুকতেই ডেইজির চোখ ছানাবড়া হয়ে গেল। এ যেন এক অন্য জগৎ। রুমের মাঝখানে বিশাল এক খাট, যেটার চার কোণায় ধাতব রিং লাগানো। দেয়ালে সাজানো বিভিন্ন ধরনের চামড়ার চাবুক, রশি আর বিচিত্র সব সরঞ্জাম, যা সে তাসিফের অফিসের সেই আলমারিতে দেখেছিল। তাসিফ দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে চাবিটা টেবিলে রাখলো। তারপর নিজের শার্টের বোতাম খুলতে খুলতে ডেইজির দিকে এগিয়ে আসতে লাগলো। ওয়েলকাম টু মাই হেল, ডেইজি। ডেইজি চুপ করে রইল। রুমের ভেতরটা এক মায়াবী কিন্তু ভয়াবহ নিস্তব্ধতায় ডুবে আছে। তাসিফ আর শার্টের বোতামগুলো খুলে টেবিলের উপর রাখলো। তাসিফ তার শার্টের বোতামগুলো খুলে টেবিলের উপর রাখলো। তার পেশিবহুল তামাটে শরীর আর গভীর ব্যক্তিত্বের সামনে ডেইজি নিজেকে খুব ক্ষুদ্র এক পতঙ্গের মতো অনুভব করছে। তাসিফ দেয়াল থেকে একটা কালো সিল্কের ফিতা হাতে নিয়ে ডেইজির দিকে এগিয়ে এলো। ফিতাটা তার আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে সে ডেইজির একদম মুখোমুখি দাঁড়ালো। ডেইজি ভয়ে আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নিল। ডেইজি, আমার দিকে তাকাও। তাসিফের কণ্ঠস্বর আদেশসূচক, কিন্তু তাতে এক ধরনের অদ্ভুত মাদকতা আছে। ডেইজি বাধ্য হয়ে চোখ তুলে তাকালো। তাসিফের ধারালো চোখের দৃষ্টি যেন তার শরীরের প্রতিটি স্তর ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে। তাসিফ তার এক হাত দিয়ে ডেইজির চিবুকটা উঁচিয়ে ধরল। তার হাতের স্পর্শ বরফের মতো ঠান্ডা। আমার এখানে কিছু নির্দিষ্ট নিয়ম আছে যা আমি কখনো ভাঙি না। আজ থেকে তুমিও ভাঙবে না, তাসিফ বলতে শুরু করলো। তার চোখের মনি তখন স্থির। ডেইজিও তার চোখ রেখে তাকিয়ে আছে। প্রথম নিয়ম, আমি যখন কথা বলবো তুমি আমার চোখের দিকে তাকিয়ে শুনবে। আমার সামনে দৃষ্টি নিচু করা মানে আমার অবমাননা করা। সেটা করা যাবে না। ডেইজি কোনো মতে ঢুক গেল। তার হৃৎপিণ্ড তখন পাঁজরের নিচে আছাড় খাচ্ছে। তাসিফ তার হাতের কালো ফিতাটা দিয়ে ডেইজির গলার পাশটা আলতো করে স্লাইড করে নিচে নামলো। দ্বিতীয় নিয়ম, আমার অনুমতি ছাড়াই এই ঘরের কোনো কিছু স্পর্শ করবে না, এমনকি নিজের শরীরও নয়। আজ রাতে তোমার শরীরের প্রতিটি ইঞ্চি আমার মালিকানাধীন। আমি যেখানে চাইবো সেভাবেই তুমি নিজেকে উপস্থাপন করবে। ডেইজির চোখের কোণে নোনা জল জমা হতে শুরু করেছে। লজ্জায় তার ফর্সা ঘাড় আর কান লাল হয়ে উঠেছে। তাসিফ থামলো না। সে ডেইজির কানের কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আর তৃতীয় নিয়ম, যত যন্ত্রণাই হোক বা আনন্দ, আমার দোষ সবকিছু তোমাকে মাথা পেতে নিতে হবে। তুমি চিৎকার করতে পারো, কাঁদতে পারো, কিন্তু না বলতে পারবে না। মনে থাকবে?
ডেজির মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে অস্ফুট স্বরে বলল, জি, থাকবে। উচ্চ স্বরে বলল, ডেইজি, আমি অস্পষ্টতা পছন্দ করি না। হ্যাঁ, মনে থাকবে। তাসিফ একটা বাঁকা আর তৃপ্তির হাসি হাসলো। সে ডেইজিকে ইশারায় ঘুরে দাঁড়াতে বলল। ডেইজি যান্ত্রিকভাবে ঘুরে দাঁড়ালো। তাসিফ তার হাত দুটো টেনে নিয়ে পেছনের দিকে জড়ো করলো। তারপর সেই কালো সিল্কের ফিতা দিয়ে ডেইজির দুই হাতের কবজি খুব শক্ত করে বেঁধে ফেললো। ফিতাটা চামড়ার বসে যেতেই ডেইজি ব্যথায় সামান্য কুঁকড়ে উঠল। তাসিফ তার বাঁধনটা আরো একবার পরীক্ষা করে দেখে নিয়ে বলল, এটা কেবল শুরু ডেইজি। আজ রাতে তুমি জানবে সম্পূর্ণভাবে কারো অধীনে থাকার অর্থ কী। ডেইজি চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ছাড়ল একবার। তাসিফ তার গলায় আলতো করে আঙ্গুল ছুঁয়ে ধীরে খুব ধীরে নিচে নামতে লাগলো। ডেইজি যান্ত্রিকভাবে দাঁড়িয়ে থাকলেও তার হৃদয় ধকধক করছে। ডেইজির এমন বশ্যতা দেখে তাসিফ বাঁকা হাসল। তাসিফ এবার ডেইজিকে বিছানার দিকে নিয়ে গেল। ডেইজি দেখল বিছানার চার কোণে থাকা সেই ধাতব রিংগুলো প্রদীপের আলোয় চিকচিক করছে। তার সারা শরীর থরথর করে কাঁপছে। একরাশ অজানা ভয় আর চূড়ান্ত অপমানের বোঝা নিয়ে সে তার জীবনের অন্ধকারতম অধ্যায়ের প্রথম ধাপে পা রাখল। তাসিফ ডেইজির কোমরে হাত দিয়ে তাকে বিছানার দিকে ঠেলে দিল। ডেইজির শরীর তখন যেন নিজের নিয়ন্ত্রণে নেই। রেশমি শাড়ির খচখচ শব্দ আর বিছানার নরম চাদরের স্পর্শ সবকিছুই তাকে এক অশুভ পরিণতির কথা মনে করিয়ে দিচ্ছে। তাসিফ তাকে বিছানায় শুইয়ে দিল, সিল্কের বাঁধন খুলে দিল। ডেইজি দেখল ছাদের ওই বিশাল এক আয়না, যেখানে নিজেকে খুব অসহায় দেখাচ্ছে। তাসিফ এবার বিছানায় কোনায় থাকা সেই ধাতব রিংগুলোর দিকে হাত বাড়ালো। হাত দুটো উপরে তোলো। তাসিফের কণ্ঠস্বরে কোনো আবেগ নেই, আছে কেবল কঠিন কর্তৃত্ব। ডেইজি বাধা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সে তার বেঁধে রাখা হাত দুটো মাথার ওপরে তুলল। তাসিফ একটা মজবুত চামড়ার স্ট্র্যাপ দিয়ে ডেইজির কবজি দুটো বিছানার উপরের রিংয়ের সাথে আটকে দিল। ধাতব রিংয়ের সাথে চামড়ার ঘর্ষণ একটা তীক্ষ্ণ শব্দ হলো, যা ডেইজির বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। ডেইজি এখন বিছানার সাথে পুরোপুরি আবদ্ধ। সে চাইলেও নড়তে পারবে না। তাসিফ তার পায়ের কাছে গিয়ে দাঁড়ালো। তার দৃষ্টি ডেইজির সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে, যেন সে কোনো দামি শিল্পকর্ম নিখুঁতভাবে পরীক্ষা করছে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনই মূর্ছা যাবে, ডেইজি। কিন্তু আমি চাই তুমি প্রতিটি মুহূর্ত অনুভব করো। তাসিফ এবার বিছানার পাশ থেকে একটা লম্বা ময়ূরের পালক আর একটা ধারালো বরফ খণ্ড হাতে নিল। ডেইজি বড় বড় চোখে তাকিয়ে আছে। এই বৈপরীত্য সে বুঝতে পারছে না। কি করবে তাসিফ? তাসিফ প্রথমে ডেইজির শাড়ির আঁচল সরিয়ে ফেলল। তারপর বরফ খণ্ডটা ডেইজির উন্মুক্ত পেটের ওপর রাখলো। প্রচণ্ড ঠান্ডায় ডেইজি শিউরে উঠে চিৎকার করতে চাইল, কিন্তু তাসিফ তার অন্য হাতে থাকা পালকটা দিয়ে ডেইজির ঠোঁট চেপে ধরল। বরফটা ধীরে ধীরে গলতে শুরু করলো, আর সেই ঠান্ডা জল ডেইজির শরীরের ভাঁজে ভাঁজে গড়িয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তে তাসিফ পালকটা দিয়ে ডেইজির গলায় আর কাঁধে সুড়সুড়ি দিতে লাগলো। ঠান্ডার মোলায়েম স্পর্শের এই দৌড় ডেইজিকে এক অদ্ভুত যন্ত্রণাময় অনুভূতির দিকে ঠেলে দিচ্ছে। সে কাঁদতে পারছে না, আবার হাসতেও পারছে না। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে এলো। তাসিফ খুব ঝুঁকে এসে ডেইজির কানের কাছে মুখ নিল। তার তপ্ত নিঃশ্বাস ডেইজির কানের লতিতে কাঁপন ধরাচ্ছে। সে ফিসফিস করে বলল, এটা তো কেবল সেন্সরি টেস্ট, ডেইজি। আমার আসল খেলা তো এখনো শুরুই হয়নি। তুমি কি তৈরি? ডেইজি কেবল মাথা নাড়ল। তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে চাদরে মিশে গেল। তাসিফ সেই অশ্রু তার আঙ্গুলে মুছে নিয়ে নিজের ঠোঁটে ঠেকাল। তাসিফ ঝুঁকে এসে ডেইজির উপর। তার শরীরের ভার ডেইজির অনুভব করতে পারছে। তাসিফ তার নাক ডেইজির ঘাড়ের বাঁকানো অংশের ঘষল। দামি পারফিউম আর পুরুষের গায়ের সেই ঘ্রাণ ডেইজির জ্ঞান হারানোর মতো অবস্থা তৈরি করলো। তাসিফের হাতের আঙ্গুলগুলো এখন ডেইজির শরীরের ভাঁজগুলোতে বিচরণ করছে, যেন সে খুব সন্তর্পণে কোনো দামি মলাট উন্মোচন করছে। তোমার বডি আগুনের মতো গরম হয়ে আছে, ডেইজি। ভয় নাকি অন্য কিছু? তাসিফের কণ্ঠস্বর এখন আগের চেয়ে অনেক বেশি নিষ্ঠুর আর নেশাতুর। হঠাৎ সে গভীর দৃষ্টি সৃষ্টি করলো। ব্যথায় ডেইজির গলা দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো।
যা তাসিফকে যেন আরো বেশি প্রলুব্ধ করলো। তাসিফ ধীরে ধীরে ডেইজির স্লিভলেস ব্লাউজের ফিতাটা দিকে হাত বাড়ালো। তার প্রতিটি নাড়াচাড়া অত্যন্ত ধীর স্থির, যেন সে প্রতিটা মুহূর্তে আতঙ্ক আর উত্তেজনা উপভোগ করতে চায়। ঘরের আলোতে এখন আরো কমিয়ে দিয়েছে তাসিফ। আবছা অন্ধকার আর নীলছে আলোয় ডেইজির শরীরের প্রতিটি রেখা যেন এক রহস্যময় কবিতার মতো ফুটে উঠেছে। তাসিফ তার হাত ডেইজির পিঠের ওপর রেখে তাকে আরো কাছে টেনে নিল। তাদের মাঝখানে এখন সুতোর ব্যবধানও নেই। ডেজির অনুভব করলো তাসিফের হাতের চামড়া দস্তানা তার কোমরের স্পর্শকাতর জায়গায় বিচরণ করছে, যা তাকে এক ধরনের অবশ অনুভূতির দিকে ঠেলে দিচ্ছে। টেল মি ইউ ওয়ান্ট ইট, সে ফাক মি, তাসিফ আদেশ করলো। ডেইজি চোখ বন্ধ করে আছে। ভয়, লজ্জা ও তীব্র অস্বস্তি ঘিরে ধরেছে তাকে। তাসিফ বিরক্ত হয়ে গম্ভীর মুখে বলল, সে ফাক মি, সে ফাক মি। ডিজির চোখে জল, কিন্তু তাসিফকে বুঝতে দিল না তার ঠোঁটের কোনো তৃপ্তির হাসি। এরপরের সময়টুকু যেন এক ঘোরের মতো। তাসিফ তাকে কেবল শারীরিক যন্ত্রণাই দিল না, বরং তাকে এমন এক অনুভূতির জগতে নিয়ে গেল যেখানে লজ্জা আর অধিকারে মিলেমিশে একাকার। তাসিফের প্রতিটি স্পর্শে যেন দখলদারিত্বের ছাপ। সে ডেইজিকে বুঝতে দিল যে আজ রাতের এই খেলায় ডেইজি কেবলই এক সমর্পিত সত্তা। বিছানার চাদর ডেইজির হাতের মুঠোয় শক্ত হয়ে এলো। যন্ত্রণাময় তৃপ্তির এক অদ্ভুত সংমিশ্রণে ডেইজি চোখ বন্ধ করে ফেলল। সিলিং ফ্যানটা বনবন করে ঘুরছে, কিন্তু ডেইজির কানে বাজছে কেবল তাদের দুজনের দ্রুততর হওয়া নিঃশ্বাসের শব্দ। তাসিফ তার প্রতিটি প্রতিশ্রুতি পূর্ণ করল। সে নিষ্ঠুর ছিল, কিন্তু তার সেই নিষ্ঠুরতার ভেতরেও ছিল এক গভীর আসক্তি, যা ডেইজিকে পুরোপুরি চুরমার করে দিল। রাত যত বাড়তে লাগলো, রুমের ভেতরের তাপমাত্রা ততই বাড়তে থাকলো। সেই বন্ধন আর বশ্যতার খেলায় ডেইজি একসময় নিজেকে হারিয়ে ফেলল। ভোরের আলো যখন জানালার পর্দা চিরে ভেতরে ঢোকার চেষ্টা করেছে, তখন ডেইজি দেখলো তাসিফ তার পাশে শান্ত হয়ে শুয়ে আছে, কিন্তু তার কবজিতে তখনও সেই কালো সিল্কের ফিতার দাগগুলো উজ্জ্বল হয়ে জানান দিচ্ছে সে এখন তাসিফ চৌধুরীর একান্ত এক গোপন সম্পদ। সকালের আলো ডেইজির চোখে তপ্ত সূচের মতো বিঁধছে। সারা শরীরের প্রতিটি হাড় যেন আলাদা হয়ে গেছে যন্ত্রণায়। শরীরের লাঞ্ছনা আর মানসিক ক্লান্তির ছাপ নিয়ে সে যখন আহমেদ বাড়ির জরাজীর্ণ গেট দিয়ে ভেতরে ঢুকলো, তখন তার পা দুটো টলছিল, হাঁটার মতো অবস্থা নেই তার। তবু মনোবল ভাঙেনি ডেইজির। খুব কষ্ট করে সে এগিয়ে যাচ্ছে। বাড়ির ভেতরে ঢুকতেই নাকে এলো পোড়া মশলার গন্ধ। রান্নাঘর থেকে সাবিনা আহমেদের তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে আসছে। হাঁড়ি পাতিল আছাড় দেওয়ার শব্দে বোঝা যাচ্ছে তার মেজাজ আজ সপ্তমে চড়ে আছে। ডেইজি গুটিসুটি মেরে নিজের ঘরের দিকে যাওয়ার চেষ্টা করতেই রহিমা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। ডেইজির আলু থালু বেশ, চোখের নিচে কালি আর গলার কাছে ফুটে থাকা কালচে দাগ রহিমার নজর এড়ালো না। তার চোখ দুটো কুটিল হাসিতে জ্বলে উঠল। ও, মহারানী ফিরলেন তাহলে? তা সারা রাত কোন নাগরকে সেবা দিয়ে আসা হলো? তোর তো লজ্জা শরম বলতে কিছু নেই, একেবারে খানকি হয়েই ঘরে ফিরলি। জি নিজেকে শক্ত করলো। তার শরীরের প্রতিটি কোষে বিষিয়ে ওঠা যন্ত্রণা সে কৌশলে আড়াল করে নিল। সৎ মায়ের নোংরা গালিগালাজ আর সন্দেহের তীরের মুখে সে ভেঙে পড়তে চায় না। এই শহর আর এই সমাজ তাকে অনেক আগেই শিখিয়ে দিয়েছে সত্য বলার চেয়ে অভিনয় করা অনেক বেশি নিরাপদ। শাড়ির আঁচল দিয়ে মুখ শরীর ঢাকতে পারলেও গলার দাগগুলো ঢাকা সম্ভব হয়নি, তাই সে নিজেকে সামলে নিল। রহিমার যখন মারার জন্য খুন্তি উঁচিয়ে ধরল, ডেইজি এক পা পিছিয়ে গেল না, বরং পাথর হয়ে চোখে তাকিয়ে রইল। তার এই নির্লিপ্ততা দেখে রহিমা কিছুটা হকচকিয়ে গেলেন। তোর এই পোড়া মুখ নিয়ে আমার দিকে এমন করে তাকাচ্ছিস কেন? কি করেছিস রাতে? রহিমা চেঁচিয়ে উঠলেন। ডেইজি স্থির কণ্ঠে বলল, আপনার ভাবনার জগৎটা নোংরা বলেই আপনি সবকিছুতে নোংরামি খোঁজেন। আমি যেখানে পার্ট টাইম কাজ করতাম, তারা আমার গত কয়েক মাসের বকেয়া বেতন আর বোনাস একসাথে মিটিয়ে দিয়েছে। আর এই যে টাকাটা। ব্যাগ থেকে কয়েকটা 1,000 টাকার 10টা নোট বের করে সে রহিমার হাতের কাছে ছুঁড়ে মারল।
টাকার স্পর্শ পেতেই রহিমার রাগী চেহারাটা মুহূর্তে বদলে গেল। লোভাতুর দৃষ্টিতে টাকাগুলো গুনতে গুনতে তিনি গজ করতে করতে বললেন, বেতন? এত টাকা কোন মালিকের সাথে দিয়ে দেয়? না, নিশ্চয়ই অন্য কোনো কারসাজি আছে। আছে কি নেই সেটা ভেবে আপনার কাজ নেই। টাকা তো পেয়েছেন, এখন যান, এই টাকা দিয়ে বাবার জন্য ওষুধ আর ভালো খাবার নিয়ে আসুন। আগামীকাল আরো টাকা দেব। যে আর এক মুহূর্ত দাঁড়ালো না, সে দ্রুত নিজের ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকা দিল। ঘরের দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে সে সজোরে নিঃশ্বাস নিতে লাগলো। ফুপিয়ে কেঁদে উঠল সে। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই দেখলো তার গলার কাছে সেই কালচে দাগগুলো, যেগুলো তাসরিফের রেখে যাওয়া মালিকানার চিহ্ন। সে দ্রুত শাড়ির আঁচল দিয়ে গলাটা ঢেকে ফেলার চেষ্টা করলো। কি নির্মমভাবে তাসিফ তাকে ব্যবহার করেছে, সেসব ভাবলেই বুকটা হু হু করে ওঠে ডেইজির। পাশের ঘর থেকে বাবার কাশির শব্দ ভেসে আসছে। ডেইজি জানে তাসিফ যে চেক দিয়েছে তাতে কোটি টাকার অঙ্ক বসানো যেত, কিন্তু ডেইজি সেটা করেনি। লাখ টাকা যথেষ্ট। এই টাকা আরো কয়েক মাস বাবার চিকিৎসা চলবে, কিন্তু তার নিজের ভেতরটা যে চুরমার হয়ে যাচ্ছে, তার চিকিৎসা কে করবে? ডেইজি হাউমাউ করে কেঁদে উঠতে চাইলো, কিন্তু চোখ দিয়ে জল বের হলো না। সে বুঝতে পারলো সে আর আগের ডেইজি নেই। বাবার জীবন বাঁচাতে গিয়ে সে আসলে নিজেকে এক অদৃশ্য শিকলে বেঁধে ফেলেছে, যার অন্য প্রান্তটা ধরে আছে তাসিফ চৌধুরী। যে চাইলেও সেসব স্মৃতি কখনো ভুলতে পারবে না। নিজের আয়নায় দেখে বড্ড করুণা হচ্ছে ডেইজির। আবার পরক্ষণে নিজেকে নরকের কীট মনে হলো। ডিজি ভেতরে পাগলের মতো ছুটে গেল ওয়াশরুমের দিকে। শরীরের কলঙ্ক পানিতে ধুয়ে মুছে না গেলেও মনটা হয়তো ভালো লাগবে। সকালের স্নিগ্ধ আলো যখন বিশাল কাচের জানালা ভেদ করে তাসফির মুখে পড়ল, তখন তার ঘুমের ঘোর ভাঙল। কিছুক্ষণ সময় নিয়ে আড়মোড়া ভেঙে তাসিফ উঠে বসল। তার সুঠাম পিঠে এখনো ডেইজির নখের সামান্য আঁচড় রয়ে গেছে। সে চারপাশটা একবার দেখল। বিছানাটা অগোছালো, চাদরটা দুমড়ে মুচড়ে আছে। গত রাতের সেই তীব্র গন্ধটা এখনো ঘোরের বাতাসে মিশে আছে। ডেইজি চলে গেছে, যাওয়ারই কথা ছিল। তাসিফ বালিশে হেলান দিয়ে একটা সিগারেট ধরলো। ধর কুণ্ডলি পাকিয়ে সে গত রাতের দৃশ্যগুলো মনে করার চেষ্টা করলো। ডেইজি মেয়েটা তাকে অবাক করে দিয়েছে। তাসিফ ভেবেছিল ডেইজি হয়তো টাকার লোভে আসা আর 10টা মেয়ের মতোই হবে, যারা কেবল অভিনয় করে। কিন্তু শেষ পর্যন্ত তাসিফের চাহিদা পূরণ করতে না পেরে পালিয়ে যেতে চায়, এবং তাসিফ তাদের যেতে দেয় না। কিন্তু ডেইজির ব্যাপারটা আলাদা। ডেইজি প্রতিটি কাঁপুনি, তার চোখে সেই বোবা আর্তনাদ, তার বশ্যতা স্বীকার করে নেওয়ার ভঙ্গিটা ছিল একদম খাঁটি। সবচেয়ে বড় চমক ছিল ডেইজির সততা। তাসিফ বিড়বিড় করে বলল, শি ইজ টেলিং দ্য ট্রুথ, শি ওয়াজ আ ভার্জিন। তাসিফের ঠোঁটের কোণে এক বিষাক্ত কিন্তু তৃপ্তির হাসি ফুটে উঠল। সে অনেক মেয়ে দেখেছে, কিন্তু ডেইজির মতো এমন পবিত্রতা আর অসহায়ত্বের সংমিশ্রণ সে আগে কখনো দেখেনি। গত রাতে ডেইজির যখন তার সব নিষ্ঠুরতার মুখ বুজে সহ্য করেছিল, তখন তাসিফ এক ধরনের আদিম তৃপ্তি পেয়েছে। মেয়েটা একবারের জন্য না বলেনি, শুধু চোখের জল ফেলে তার সব আদেশ মেনে নিয়েছে। তাসিফ লক্ষ্য করল ডেইজি তার দেওয়া ব্ল্যাঙ্ক চেকটা নিয়ে গেছে, কিন্তু ঘরে তার ফেলে যাওয়া একটা রুমাল পড়ে আছে। তাসিফ সেটা হাতে তুলে নিল। সেটা নাকে ধরতেই ডেইজি সেই বুনো ঘ্রাণটা আবার তার স্নায়ুতে টান দিল। সেটাই সে জানতো ডেইজি চলে যাবে, কারণ এটাই ছিল চুক্তি। কিন্তু তাসিফের ভেতরে সেই ডমিন্যান্ট সত্তাটা এখন তৃপ্ত নয়। ডেইজি সেই আর্তনাদ মাখা বশ্যতা তাকে নেশার মতো পেয়ে বসেছে। সে বুঝতে পারছে মেয়েটাকে শুধু এক রাতের জন্য পাওয়া যথেষ্ট নয়। ডেইজির শরীরের ওপর কব্জা করতে পারলেও তার তাসিফ তার মনের ওপর কব্জা করতে পারেনি। এটাই যেন তাসিফের ডেইজির প্রতি আগ্রহী করে তুলছে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।